আজ মঙ্গলবার, আজকেও কুচুমের পরীক্ষা আছে। আজকেও হনুমান চালিসা চলছে। মঙ্গলবার আর শনিবার হনুমান চালিসাটা চলে, কিন্তু যেহেতু কুচুমের পরীক্ষা আছে সাউন্ডটা একটু অল্প করে দিয়েছি, কিন্তু চলছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। চোখ খুলেই ঝাঁঝার রোদ, এইবার আরম্ভ হলো। চোখ খুলেই ঝাঁঝার রোদ। আর কটা দিন শীত শীত, তারপরে শীত যাবে পালিয়ে। হেমন্তকে কিছুটা অনুভব করলো ঠিক পুজোর পর। দেখো, হেমন্তটাকে ঠিক কিছুটা অনুভব করলো, বসন্তকে অনুভব করা যায় না। ওই কটা কোকিলের ডাক আর আমের মুকুলের একটা টুকো টুকো গন্ধ পরিবেশে মিশে থাকে, ব্যাস। শীত পালায়, তারপরে চঞ্চনে রোদ আর ঠনঠনে গরম। শীতকালটাকে বড্ড বেশি ভালোবাসি তো, চলে গেলে মনটা একটু খারাপ হয়। আর তোমাদের সঙ্গে যখন সব অনুভূতিটুকু শেয়ার করি, এটাই বা বাদ যাবে কেন? এই ঘরটা প্রথমে ছিল না আমাদের, জানো। এই ঘরটা আমি আমার মাথা থেকে বার করেছি, মানে জায়গাটা ছিল অবভিয়াসলি, কিন্তু এই ঘর যে একটা ছোট্ট একটা ঘর বেরোবে, তার মধ্যে অনেক কিছু থাকবে। এই ঘরটার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু মাঝে মাঝে আনঅর্গানাইজড হয়ে থাকে। আর এই ঘরটা এত ঠান্ডা একটা ঘর, গরমকালে খুব আরামদায়ক। কেন বলো তো? ওপরেই গাছের ছাওয়া আছে, আম গাছের ছাওয়াটা, ছাদটা গরম হতে পারে না, খুব ঠান্ডা এই ঘরটা। এই ঘরটায় শীতকালে জামা কাপড় এটা সেটা ছাড়া, মানে এই ঘরটা হচ্ছে আমাদের একটা ড্রেসিং রুম। দুটো আয়না আছে, মানে লক করে দিয়ে সমস্ত জামা কাপড় এখানে পরে যাওয়ার মতন আছে, বাইরে পরে যাওয়ার মতন, ব্যাস। লক করে দিয়ে তুমি ড্রেস করে নাও, করে বেরিয়ে যাও। কিন্তু শীতকালে এই ঘরটা বড়ই অবহেলিত থাকে। এই বিছানাটাতে কেউ শোয় না, কেন? প্রচণ্ড ঠান্ডা তো, খুব শীত করে। তাই বিছানার চাদরটা নোংরা হয় না, কিন্তু নির্দিষ্ট কিছুদিন পরে মনে হয় বিছানার চাদরটাকে পাল্টে দিই, কেমন কেমন একটা লাগে। ওটা কাজটা করে নিলাম। আর আজকে যেহেতু আমি ঠাকুর পুজো করব না, প্রভুই দেবে ঠাকুরকে, সুতরাং অনেক কটা অফ ক্যামেরায় কাজ আমার সকাল থেকে হয়ে গেছে। আর ট্রাইপড নেই তো, ট্রাইপডটা নেই বলে সব জায়গায় আমি সব কিছু মানে তোমাদের দেখাতেও পাচ্ছি না। এদিকে তারপরে কাপড় কাচা হয়ে গেছে অলরেডি, সমস্ত কুটেও নিয়েছি। এদিকে একটা সবজি কুটে নিয়েছি। তোমাদের কুচুমের পরীক্ষা বলে তোমাদেরকে আমি ঠিক দেখাতে পারছি না, তবে একদিন দেখাবো আমি 26 সাল কিভাবে আরম্ভ করতে যাচ্ছি বা কতটা আরম্ভ করে ফেলেছি। একটা নিজের সঙ্গে নিজের প্রতিজ্ঞা বলতে পারো, নিজের সঙ্গে নিজের প্রতিজ্ঞা একটা করেছি, এবং সেটা কীরকমভাবে করেছি, কতটুকু এগিয়েছি, কতটুকু বাকি আছে, কতটুকু করতে হবে, সবটুকুই বলবো। তবে এখন তো কুচুমটার পরীক্ষা, সুতরাং এই গল্প স্বল্পই পরীক্ষা, গল্প স্বল্পই হচ্ছে। আর একটা দিন আছে, ব্যাস। ও অন্তত প্রথম বোর্ড পরীক্ষা থেকে মুক্তি পাবে, আমিও মুক্তি পাবো। তারপর ভবিষ্যৎ জানিয়ে দেবে কর্মের ওপর কতটা ফলাফল হবে। যেমন ছেলে কর্ম করবে তেমনই ফলাফল হবে। সেই যে রাশিরই আন্ডারে থাকুক না কেন, যেই গ্রহর আন্ডারেই থাকুক না কেন, যেমন কর্ম করবে তার তেমন ফল সে পাবে। তবে ছেলেটা আমার বড়ই বাধ্য, না অখুশি করতে পারে বাবাকে, না অখুশি করতে পারে মাকে। মাঝখানে জাঁতা কলে পড়ে গেছে আমার ছেলেটা। এই দেখো, লাউ দিয়ে ডাল সেই যে দিয়ে গেছিলো একজন, লাউ দুটো, লাউ আর লাউ শাক। সেই লাউ খুব ঠান্ডা, জানো। শীতকাল বলো গরমকাল বলো, খাওয়া দরকার। আর খুব ঝগড়া অশান্তি করে একটা সাঁড়াশি কিনিয়ে নিয়ে এসেছি। আমি বলছি, আমাকে তুমি কি বুড়ো বয়সে পুড়িয়ে মারবে? বলছে কেন? আমি বললাম, দেখো আমি এখন বাইরে বেরোতে পারছি না, সাঁড়াশিগুলো, এই যে স্টিলের সাঁড়াশিগুলোর মুখগুলো কেমন বেঁকে যায়, যেন সে অভিমান করলে মুখ যেমন ঠোঁট বেঁকিয়ে থাকে, ঠিক তেমন সব ঠোঁটগুলো বেঁকে যায়। কিন্তু এই লোহার সাঁড়াশি, বলে না ওল্ড ইজ গোল্ড, লোহার সাঁড়াশিগুলো কিন্তু একদম জব্বর হয়ে থাকে। আর এই দেখো, এইটা হচ্ছে ধরো আমার ব্রেকফাস্ট, কিছুটা প্রভুও পাবে ভাগ, কিন্তু বেশিরভাগটাই আমার ব্রেকফাস্ট। গাজর আছে, মটরশুঁটি আছে, শিম আছে, অল্প একটুখানি আলু আছে, আর ফুলকপি আছে। সব দিয়ে একদম অল্প তেল দিয়ে, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে, মানে গোটা জিরে দিয়ে, একটুখানি শুকনো লঙ্কা দিয়ে, একটুখানি নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি বলা যেতে পারে। আর দেখো, দুটো রসগোল্লা, কেননা ছেলেটা খেয়ে যাবে রুটিটা হয়ে গেছে, রুটিটা চলে গেছে টেবিলে। ওই ভাজা একটু দেবো, পোস্ত দেবো, আর মিষ্টিটা রেডি করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে চাটনি। সব হয়ে গেছে আজকে, সমস্ত রান্নাবান্না
আজকে কমপ্লিট। যেহেতু ঠাকুর পুজো করতে যায়নি, সেহেতু রুটিও হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে আর কি। রুটি খেয়ে গেছে, আর রুটি করবো না, আছে 3টে রুটি আছে। আজকে মঙ্গলবার, একটু পরোটা করে রাখি, একেবারে রাত্রেবেলা পর্যন্ত করে রাখবো জানো। সন্ধ্যাবেলার পর ওই তোমার এই বাসন ঝাড়াং ঝোড়াং, তারপরে আওয়াজ, এগুলো করতে দিচ্ছে না। আচ্ছা না করতে দিলে করি কি করে, ওর বাবা করতে দিচ্ছে না। আমি বললাম হ্যাঁ, এতদিন ধরে ব্যাট কাঁধে নিয়ে ছেলেকে নিয়ে ছুটেছো, এখন একবার একদম আওয়াজ করবে না, একদম বাড়িতে যুদ্ধ করবে না। হ্যাঁ, একটু পরোটা করি। আমি যে স্কুলে পড়েছি কুচুম সেই স্কুলেই পড়েছে। তোমাদের তো বললাম যে আমার পুরনো টিচাররা ছিলেন, তা কুচুমকে ওই জন্য আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলেই ভর্তি করেছিলাম, যাতে জানতে পারি খবরাখবরগুলো। অন্যান্য স্যারেরা হয়তো ঠিকঠাক খবর মানে দেবেন, কিন্তু আমার স্যারেদের কাছে আমার যে একটা আবদার বা আমার একটা অধিকার, ভালোবাসাটা তৈরি হয়ে আছে, সেই মানে ইয়েতে আমি অনেক সাবলীল থাকতে পারবো, যে সত্যি কথা বলবেন আমার ছেলে কীরকমভাবে পড়ছে না পড়ছে। তা যাই হোক, তা কুচুম যে স্কুলে পড়ে তোমার কোয়েড স্কুল, আমিও পড়েছি। আর আমাদের সিট পড়তো মানে এখনো পর্যন্ত বরাবরই আমার সময় থেকেই সিট পড়ে। আমার বাপের বাড়ির ওখানে বললাম 2টো স্কুল আছে, একটা বয়েজ স্কুল, একটা গার্লস স্কুল। গার্লস স্কুলে আমরা দিয়েছি, বয়েজ স্কুলে কুচুম দিচ্ছে। আর আমার বাবা, আমি যে বছর পরীক্ষা দিয়েছি মানে মাধ্যমিক পরীক্ষা, তারপরের বছর আমার বাবার গার্ড পড়তো, মাঝে মাঝেই স্কুলে গার্ড, অন্যান্য জায়গায় গার্ড পড়তো, তারপরের বছর ওই গার্লস স্কুলে গার্ড পড়েছে। যাই হোক, আমার বাবা পান খেতে ভালোবাসতো, তা পান নিয়ে যেতে ভুলে গেছে। তা একটুখানি তো আমার বাবার বাড়ি থেকে একটুখানি আমি সাইকেলে করে পাপির 2টো পান মা সেজে দিয়েছে, আমি নিয়ে গিয়ে পাপিকে দিয়ে দেবো। গিয়ে দেখছি মানে বাপি ওখানে গেছি, গিয়ে হেডমিস্ট্রের সঙ্গে দেখা করেছে। হেডমিস্ট্রের বলে ওই ঘরে আছে, তোমার বাবা গিয়ে দিয়ে আসো। হ্যাঁ, তা বাবিকে যথারীতি একটা কৌটো ছিল, সুন্দর কৌটো ছিল, আমার মা কৌটোতে দিয়ে দিয়েছে। ওখানে গিয়ে একটা ঘটনা দেখেছিলাম জানো। তারপরে বাপি এসে সমস্ত গল্প আমাদেরকে বলেছিল, বলছে কি অবস্থা। বলছে বাপি কি হয়েছিল গো, বলছে একটা এমন টিচার আছে, আমি নাম করছি না, মানে আমাদের কলকাতাতেই বাড়ি জানো তো, উনি কিছুতেই মেয়েটাকে বসতে দেবেন না। মেয়েটা অ্যাডমিট কার্ড আনেনি, মেয়েটার বাড়ি ছিল রাজহাটে, অ্যাডমিট কার্ড আনেনি, কিছুতেই বসতে দেবে না, কিছুতেই। আমার বাবু বলছে, আর মেয়েটা কি কাঁদছে, এবার রাজহাটে যাবে একদম। আমার ওই জন্য না সময় হাতে নিয়ে বেরোতে হয়, কখন কি হয়, টায়ার পাংচার হয়ে যেতে পারে, শরীর অসুস্থ হতে পারে, রাস্তাঘাটে মানে ইন্টারাপ্ট হতেই পারে। দিয়ে এবার একদম সময় হাতে, আর 8টা-10টা মিনিট সময় আছে, রাজহাট যাবে আসবে, 8টা-10টা মিনিটের মধ্যে হবে না। দিয়ে বলছে তুমি বসে থাকো, তোমার অ্যাডমিট আসবে, তারপরে তুমি পরীক্ষা তোমাকে দেওয়া হবে, মানে সিট দেওয়া হবে। আমার বাপি বলছে দেখুন রাজহাটে তো বাড়ি, তা আপনি অন্তত করে বসতে, ওকে পরীক্ষাটাই বসতে দিন, ঠিক নিয়ে আসবো। বাবা যখন বলেছে নিয়ে আসবে। আর জানো মেয়েটা যেতে সাইকেলে করে পরীক্ষা দিতে, দিয়ে আমার বাবা আবার কি করেছে, একজনকে ঠিক করে দিল, বলছে সাইকেলে করে কখন যাবে, একজনকে ঠিক করে দিল, বলে গাড়ি করে নিয়ে যেত একটুখানি। আমার বাবার ছাত্র, মানে আমার বাবা আমার বাপের বাড়ি প্রায় মানে কি বলবো কত যে আমার বাবা ছাত্র তৈরি করেছে। আর বিয়ে বাড়ি নিমন্ত্রণ আমার বাবা যেতে চাইতো না বিয়ে বাড়ি। হ্যাঁ, আমি বদলিতে আমি কতবার গেছিলাম, লাস্টে আমি বলতাম তো তোমাকে নিমন্ত্রণ করেছে তুমি যাবে, আমি কেন যাবো, আমি যাবো। বাবা বলছে আমার অত নিমন্ত্রণ খেতে ইচ্ছা হয়, ভালো লাগে না। দিয়ে বলছে যা তো অ্যাডমিট কার্ড নিয়ে আসবে যা। আমার বাবার দায়িত্ব নিয়ে বলছে ওকে লিখতে দিন, সময়টা কোথায় পাবে মেয়েটা সময় পাবে না। হ্যাঁ, না এটা রুলসের বাইরে, এটা করা যায় না। বলছে রুলসের বাইরে অনেক কিছু থাকে, না হয় পেপারটা না এলে পেপারটা দেবেন না। হ্যাঁ, কিন্তু ও তো লিখুক, অন্তত লিখুক যে আমি লিখছি, আমি অন্তত পরীক্ষায় বসে গেছি, আমার অ্যাডমিট ঠিক আসবে। আমার বাবা বলছে তোমার কোনো চিন্তা নেই মা, তোমার অ্যাডমিট আনতে গেছে, অ্যাডমিট ঠিক চলে আসবে, তুমি শান্ত মাথায় লেখো। এই নিয়ে নাকি খুব ঝগড়া হয়েছিল ওই টিচারের সঙ্গে আমার বাবার, খুব। হ্যাঁ, বাবা বাড়িতে এসে খেতে চাইছে না, উল্টোপাল্টা কথা বলেছে। তারপরে আমি বলছি যা চেলামেলি হচ্ছে, তো আমি শুনে মাকে বলছি মা কি হচ্ছে বাপির সঙ্গে জানো তো। মা বলছি মা গো আবার লোকটা কি করলো গো, কাকে কি বলেছে মনে হয়। হ্যাঁ, আমি বলছি না গো কি অ্যাডমিট নিয়ে হচ্ছে মনে হয়, মেয়েটা অ্যাডমিট নিয়ে আসেনি, এইসব হচ্ছে। আমি তো বেশিক্ষণ থাকতে দেয়নি আমাকে ওখান থেকে চলে যেতে বললো। চলে এলাম, বাপি বাড়িতে এসে এই ঘটনাটা বলছে, কেমন মানুষ ভাবো। দিয়ে আমার অ্যাডমিট নিয়ে এসেছে। হ্যাঁ, মানে খুব ঝামেলা নাকি ওইটা, এবারে খুব ঝামেলা হয়েছিল। এরকম অনেক কেস হয় জানো তো, বুঝলে।
दो, मेरा वो समा लौटा दो, वो रात बुझा दो, मेरा वो समा लौटा दो। তোমরা বলবে শ্রাবণী, তোমার ছেলে পরীক্ষা দিতে গেছে, তোমার টেনশন হচ্ছে না? টেনশন হচ্ছে বলেই তো গানটা করছে, বুঝলে? টেনশন করলে কেউ পেনশন দেয় না। তোমার টেনশন কেউ অপরে শুনবে না, বুঝবেও না। সুতরাং আমার টেনশন কি করে যাবে সেই রাস্তা আমাকে দেখতে হবে। গান চালিয়ে দিচ্ছি, গান করছি, এদিকে ছেলে পরীক্ষা দিচ্ছে। খুব দুঃখ হলেও গান শুনি, খুব কষ্ট হলেও গান শুনি, খুব আনন্দ হলেও গান শুনি, আর খুব টেনশন হলেও গান শুনি। তোমার এই তুমি বলে গান পাচ্ছে না, পাচ্ছিল না, কিন্তু আজকে এত বেশি টেনশন হচ্ছে না, মানে শুনতেই হবে গানটা। হ্যাঁ, কি বলছেন? যেদিন বৃষ্টি হয় সেদিন গান শুনি, আর যেদিন বৃষ্টি হয় না সেদিন গান শুনি, এই দুদিনই গান শুনি। হ্যাঁ, ছেলেকে পরীক্ষা দিয়ে আর চলে এসেছে, দিতে বসিয়ে রেখে চলে এসেছে। কেউ সব ঠিকঠাক আছে? যেদিনকে বৃষ্টি হয় না গান শুনি, কিন্তু বৃষ্টি হয় গান শুনি। টেনশন করে কিছু হবে লাই গো, টেনশন করে কিছু হবে লাই। खत में लिखी वो रात बुझा दो, मेरा वो समा लौटा दो, मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है, वो सावन के कुछ भीगे भीगे दिन रखे हैं। लिरिक्स भूले जाচ্ছি, টেনশনে যে লিরিক্স ভুলে যাচ্ছি। ভুলে গেছি, এই করলাম কিছুক্ষণ আগে, আর ভুলে গেছি। এটা টেনশন, টেনশন কাজ করছে ভেতরে, করছে না বললে ভুল হবে। টেনশন করে কিছু হয় না, দেখেছি। চলো, হয়ে গেছে। আমি পনিরের তরকারিটা এখন করবো না ভাবছি, ওই দিই খাবে, একটু বেগুন ভেজে রেখে দিয়েছি, সন্ধ্যাবেলা করবো পনিরের তরকারিটা। এবেলা করলে অর্ধেক খেয়ে নেবে, আর রাত্রিবেলা নাও কি করবে। আমাদের বাড়ির বাইরে গণেশ মামা আছে, দেখেছো তো? সেই গণেশ মামাটা একটু কালারটা নষ্ট হয়ে গেছে, ওইটাকে খোলার জন্য লোক পাঠিয়েছিল, তখন আমার ফোনে চার্জ ছিল না বলে আমি তুলতে পারিনি। গণেশ মামা এই যে গণেশ মামা খুলে নিয়ে চলে গেছে। আর এটা হচ্ছে পুরনো, এই যে ক্র্যাক হয়ে গেছিলো, ক্র্যাক হয়ে যাবার পর নতুন করে আবার লাগানো হয়েছিল, সেটা একটু চটে গেছে। তা সামনে বৈশাখ মাস আসছে, রং টং করিয়ে পুনরায় লাগানোর একটা চেষ্টা চলছে। খুলে নিয়ে গেছে, তখন আমার ফোনে চার্জ ছিল বলে তোমাদেরকে দেখাতে পারিনি। স্কুল ছুটি হয়ে গেছে। এদিকে বুগেনভেলিয়াগুলো নতুন করে ফুল আসছে, আর ওপরটা তো সাজানো গেল না, আর নিচেটা উঠলাম যখন, তোমাদেরকে ওপর থেকে একটুখানি বাগানটা দেখিয়ে দিই। গত বছর একরকম বাগান ছিল, যারা আমার পুরনো বন্ধু তারা তো দেখেইছো। আর একটু সরাসরি কথা বলবো কি, দেখেছো কতই ভটভটি ভ্যানগুলো যায়, কথা বলাই যায় না। হ্যাঁ, কি কথা বলবো, ওই জন্যই তো ভয়েস ওভার দিতে হয়। অন্যান্য বছর এক ধরনের হয়, এই বছর অন্য ধরনের হয়েছে। তবে মিলিয়ে মিশিয়ে মোটামুটি যেটুকু ভেবেছিলাম বোধহয় বৃষ্টি হবে, বোধহয় ফুলগুলো ফুটতেই পারবে না, হয়তো গাছ নষ্ট হয়ে যাবে, ভগবানকে এবারে অনেক ডেকেছিলাম, গোবরবাবুকে বলেছিলাম গোবরবাবু এবারে কিন্তু লেট হয়ে গেছে, এবারে যেন অকাল বৃষ্টি দিও না। শিবরাত্রি চলে এলো, মনে হচ্ছে এই তো সেদিনকে শিবরাত্রি গেল, আবার এর মধ্যে চলে এলো একটা বছর। দেখেছো, 25 সাল খুব দ্রুত যাবে বলেছিল, 26 সালও বলেছে খুব দ্রুত যাবে। দেখবে
এটা মানে কি বলবো, প্রেডিকশান ছিলই যে 25 সাল চোখের পলক ফেলতে না ফেলতেই চলে যাবে। হ্যাঁ, ওর মধ্যে 365 দিনে তো মানে বছর হয়, এই আবার চোখের পলক ফেলতে ফেলতে যাবে কি করে? এটা প্রেডিকশানে ছিল যে খুব দ্রুত বেরিয়ে যাবে, 26 সালও খুব দ্রুত বেরিয়ে যাবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো তুমি কবে শিবরাত্রি করবে, তুমি শিবরাত্রি কেমন করে করবে জানাবে। তা শিবরাত্রি কেমন করে করব? যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি শারীরিক সুস্থতা থাকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, যদি বাধা সাধা না আসে, অবশ্যই তো ভোলানাথের পুজো করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিভাবে করব সেটা তো তোমরা দেখতেই পাবে। তবে হ্যাঁ, 26 সালকে মাথায় রেখে কতগুলো জিনিস আমি অ্যাড করব। তোমরা যদি চাও তাহলে অ্যাড করতে পারো। দেখো, অনেকেই উপবাস করে, নির্জলে উপবাস করে। হ্যাঁ, অনেকে হয়তো করতে পারে না, শুধু পুজো করে। যার যেরকম শারীরিক পরিস্থিতি সেই রকমভাবে করাটাই উচিত, জোর জবস্তি করে করাটা উচিত নয়। ভগবান কখনো বলেননি পুরো নির্জলাভাবে উপোস করলি তবেই আমি তোর ডাকে সাড়া দেবো, না হলে সাড়া দেবো না। এটা একদম ভ্রান্ত ধারণা। ভোলানাথ সব জানেন, আমাদের সমস্ত কন্ডিশান জানেন। আমরা কেন নির্জলা করতে পারবো না, বা কেন আমি এবছর করতে পারলাম না, অনেকেই করতে পারবে না, বাধা পড়ে যাবে, করতে পারবে না, ভগবান সবটুকু জানেন। সুতরাং মানে কি বলবো, জোর জবস্তি করে বা কাউকে কিছু দেখানোর জন্য এটা মানে কোনো কিছু না করাই ভালো। যেটা সহজভাবে হয়, সংসারী মানুষ হিসেবে সব কিছু সামলে যেটা সহজভাবে হয় সেইটাই করা দরকার, এবং সেইটা করলে সব দিকটা বজায় থাকে এবং ভগবানও সন্তুষ্ট হন, পরিবার শান্তিতে থাকে, সব কিছু ঠিকঠাক থাকে। আর দেখো, একটা বছর বাহাদুরি করে করলাম, রাত জাগলাম, উপবাস করলাম, তারপরের বছর অসুস্থ হয়ে পড়লাম, করতে পারলাম না। কিন্তু যেটা তুমি বরাবর করতে পারবে সেটাই করা ভালো, বুঝলে? আমার তো মতে সেটাই করা ভালো। করবো যেটা বলার কথা, যে আমি 26 সালকে মাথায় রেখে কি অ্যাড করব নির্দেশ অনুযায়ী, সেটা হচ্ছে, দেখো এই বছর তোমাদের বলেইছি, এই বছর কিন্তু শনি মহারাজকেও চটানো যাবে না, আর রাহুর প্রকোপও থাকবে। ওভারঅল সবাইকার ওপরেই রাহুর প্রকোপ থাকবে। নিজেকে কেমনভাবে রাখবো, নিজেকে, নিজের মন, মস্তিষ্ক, নিজের শরীর, নিজের সংসারকে যতটুকু মানে যত আবর্জনাপূর্ণ নোংরা করে রেখে দেবো, রাহুর প্রকোপ কিন্তু কোনো দিনই ছাড়বে না। হ্যাঁ, মনটাকেও পরিষ্কার রাখতে হবে, মস্তিষ্কও পরিষ্কার রাখতে হবে, সংসারকেও পরিষ্কার রাখতে হবে, তবেই কিন্তু রাহুর প্রকোপ থেকে মুক্তি পাওয়া যাবে। আর শনি মহারাজকেও তো চটানো যাবে না। আবার সূর্যের বছর, এই বছর পিতা পুত্রের মিল নেই। সুতরাং মহাদেব এমন একজন দেবতা, হ্যাঁ, যেখানে কিছু সব তুমি তোমার মনের সব কিছু জানাতে পারো। উনি যদি একবার শুনে ফেলেন তাহলে তো কেল্লাফতে। আমরা যে পঞ্চামৃত করব, তোমাদের প্রতি বছর বলি পঞ্চামৃত একটা জিনিস বলে রেখে দিচ্ছি, যেটা আমার বলা হয় না কোনো বছর। পঞ্চামৃত দিয়ে যেইগুলো আমরা পঞ্চামৃত তৈরি করি, সেইগুলো কিন্তু কোনোদিন গ্রহণ করবে না সেই দিনটা। হ্যাঁ, কোনোদিন গ্রহণ করা যায় না যেগুলো দিয়ে আমরা পঞ্চামৃত তৈরি করি। সেই ভাবো, ভগবানকে যেটা তোমার অভিষেক করানো হবে, সেই জলের মধ্যে 22 সালকে মাথায় রেখে কালো তিল ওর মধ্যে দিতে হবে। তাহলে কি শনি মহারাজ সন্তুষ্ট থাকবেন। আর খুব মানে শরীর টরীর খুব একটা ভালো যাচ্ছে না, মন মেজাজ খুব একটা ভালো যাচ্ছে না, এর জন্য দিতে হবে একটা গোলমরিচ, ওই অভিষেক করা জলের মধ্যে একটা গোলমরিচ। কালো তিল যখন দেবে ওই ঘটের মধ্যে, তখন বলবে যে আমার সমস্ত বিপদ, সমস্ত সংকট যেন চলে যায়। আর যখন ওই গোলমরিচটা দেয়া হবে, তখন বলা হবে যে আমার পরিবার, আমি তথা আমার পরিবার যেন শারীরিক সুস্থতা পায় ভগবান। দেখো অ্যাপিলটাই তো আমাদের করতে হবে, তারপরে পরের ব্যাপার। আর কি হবে? 21টা গম কিন্তু এই বছরের জন্য, এবং এবছর নয়, 21টা গম যদি তুমি প্রতি বছরই দিতে পারো খুব ভালো হয়। এবং 21টা গমের যদি কথা বলতে যাই অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা অলরেডি, তাই
আমি যেগুলো করব সেইগুলোই তোমাদেরকে বলছি। যদি বিশ্বাস হয় তো করো, আশা করছি ভালো ফল পাবে। আর সাধ্য মতো সামর্থ্য মতো ভগবানের নৈবেদ্য দেবে। আর যদি পারো, যেরকম পারবে, যতটুকু পারবে, ওম নমঃ শিবায় জপ করতে হবে মন থেকে একদম। ভোলানাথের কাছে পুরো স্যারেন্ডার করে দিতে হবে নিজেকে। ভোলানাথ, আমি এই বিপদে আছি, তুমি রক্ষা করো। যদি মন থেকে আমরা ডাকি, যদি তোমার টান পড়ে ভক্তির সুতোয়, তাহলে অবশ্যই উনি ডাকে সাড়া দেবেন। ওনার নাম হচ্ছে ভোলানাথ, বুঝলে? অল্পতেই সন্তুষ্ট। তাই এরকমভাবেই করব। আর এইগুলো আমি অ্যাড করব, এইটা তোমাদেরকে আমি বলে রেখে দিলাম, এইগুলো আমি অ্যাড করছি এবারে, অবশ্যই 26 সালকে মাথায় রেখে। তাহলে নমঃ শিবায় বলে ভিডিওটা আজকে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আসি বন্ধুরা।